আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ মাসুদ খানকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আমরা আপনার যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, তিনি মারা গেছেন নূরজাহান বেগম। 75 বছর বয়স ছিল ওনার। মিরপুরে থাকতেন মেয়ের সঙ্গে, এবং এটা নিয়ে গত দুদিন সোশ্যাল মিডিয়া এবং আমাদের বিভিন্ন পত্র পত্রিকায় নানা ধরনের লেখালেখি, এবং সোশ্যাল মিডিয়া হলে যেটা হয়, খবরটা প্রচারিত হওয়ার পর তার নিচে নানা ধরনের কমেন্ট পড়ে, এবং সেই কমেন্টগুলোর ভাষা, কমেন্টগুলোর যে লক্ষ্য, এই সবগুলো মিলিয়ে আমরা অনেক কিছু দেখেছি এবং তার প্রতিক্রিয়াও দেখেছি। ওনার এক পুত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেক পুত্র সরকারের একজন যুগ্ম সচিব। এরই মধ্যে যুগ্ম সচিবকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এবং ওনাকে ওএসডি করা হয়েছে বেসিক্যালি, এবং ওনার বিরুদ্ধে সরকারের একটা একটা আইনও তো আছে পিতামাতাকে দেখভাল করার জন্য। সে আইনে হয়তো মামলাও হবে, চাকরি নিয়ে টানাটানি। তো এগুলো চলছে। এর মধ্যে পুরো বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আজকে আমরা একটু কথা বলতে চাই। মানে আপনার দৃষ্টিভঙ্গিতে প্রথম যখন আপনি নিউজটা দেখলেন, আপনার কাছে কি মনে হয়েছিল? আচ্ছা, না দেখেন, আমি প্রথম যখন নিউজের থেকে ইম্পর্টেন্ট ছিল আহ ওই বাসার যে ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এসছে, ছবিটা বরঞ্চ আমার বেশি মনোযোগ কেড়েছে। কারণ আপনি এই নূরজাহান বেগম একা শুধু না, আপনি এই সিমিলার টাইপ অফ কেস আপনি আরো অনেকগুলো পর পর পাবেন। আপনি মনে হয় কিছুদিন আগে গত রোজার ঈদে এরকম ঘটনা ঘটেছে। বাসায় কেউ জানে না, ফ্যামিলি মেম্বাররা বিদেশে থাকে, অথবা উপরে সন্তান থাকে নিচে জানে না। এরকম কেসগুলো না এত পরপর আছে যে এই ঘটনাটা দেখে যে আমি খুব বিচলিত হয়েছি, সেটা আমাকে যতটা বিচলিত করেছে, আমি বাসাটার যে পরিবেশটা দেখেছি সেটা আমাকে কিন্তু প্রথম ধাক্কাটা দেয়। কারণ হচ্ছে এইরকম একটা আহ, পরিবেশ, এরকম একটা অসুস্থ বা নোংরা পরিবেশ, যে বাসাটা যে ছবিগুলো এসছে, এটা একটা মেসেজ দেয় যে এই মৃত্যু শুধু মৃত্যু না, মৃত্যুর সাথে যুক্ত আপনার মা এবং মেয়ের সম্পর্ক বলেন। পাশের কক্ষেই নাকি মেয়ে ছিল, মানে মেয়ে কিন্তু দূরে ছিল না, পাশের রুমেই ছিল এটা। এবং কিভাবে একটা মানুষ, একটা সাধারণ মানুষও, ধরেন মা, তিনি তো মারা গেছেন, কিন্তু আমি যখন আরেকটু জানার জন্য এটা নিউজটা পড়ে যখন জানলাম যে পাশেই মেয়ে থাকে, ওই ভদ্রমহিলা তো ওই পরিবেশে ওই বাসায় এখনো আছে। আমি আপনার সাথে যেই মুহূর্তে কথা বলছি ঠিক এই মুহূর্তেও তিনি আছেন। আমার কাছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো যে কি কি কারণে মানুষ এরকম একটা পরিবেশে থাকছে বা কেন কেন থাকছে। এবং তারা শিক্ষিত মানুষ। হুম। এবং ব্যাপারটা শিক্ষিত অশিক্ষিতর না, কারণ আপনার কোনো একটা ন্যূনতম মানে গোছানো পরিবেশ, কমসে কম আমার বিছানাটা তো গোছানো থাকবে। মানে আমি অনেক আগোছালো থাকতে পারি, কিন্তু আমি যে বিছানায় ঘুমাই, সে বিছানাটা তো আমার লিস্ট গোছানো থাকতে হবে। এবং আরো যখন জানলাম যে ওই পুরো বাড়ির মালিক তারা, আপনি চিন্তা করে দেখেন, বাড়িটার মালিকও তারা। এই পুরো বিষয়গুলা আমি যখন দেখলাম, মানে আমার একদম ফার্স্ট সাথে আমি যখন দেখছি, তখন আমার কাছে যেটা খুবই ভয়ঙ্কর লেগেছিল, এবং আমি অনুমান করছিলাম খুব তাড়াতাড়ি এই নিউজটা এমন ভাবে স্প্রেড হবে যেখানে আমাদের সোসাইটিতে একটা বাইনারি দাঁড় করানো হবে, যেখানে একজন দানব সন্তান বনাম অসহায় মা। এবং আমার ধারণা আমার আইডিয়া মোটেও ভুল হয় নাই। এই বাইনারিটা আমার জন্য খুবই অস্বস্তিদায়ক। হ্যাঁ, এই বাইনারিটা, এই যে আপনি একটা দানব সন্তান বনাম একটা একজন অসহায় মা, এই যে একটা ছবি তৈরি করছেন আপনি, এরকম ছবি একবার দুবার না, আপনি বারবার তৈরি করছেন। কিন্তু কিন্তু যেটা হয় যে আমরা সমস্যার গভীরে পৌঁছাই না এবং সমাধানের কোনো ইনিশিয়েটিভ নেই না। এইটাই হচ্ছে আমার মূল ভাবনা ছিল যখন আমি প্রথম দেখলাম আর কি। হ্যাঁ, এখন আপনি যদি বলেন আমাকে যে এই সমস্যাটা কিন্তু এখন পর্যন্ত ভেরি প্রো আরবান,
আরবান কেন্দ্রিক সমস্যা স্টিল নাও টুডে। তো আপনাকে তো আগে বুঝতে হবে যে আরবান কালচার আর কান্ট্রি সাইড কালচার এক জিনিস তো না, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আমাদের আরবানের বাড়ি ঘরের স্ট্রাকচার ইটসেলফ কিন্তু আমাদেরকে এখনই করে দেয়। এখানে আমি দেখলাম রিপোর্টার বলছে প্রতিবেশীদের সাথে কোনো যোগাযোগ করছে না। আমি শুনলাম যে ওনারা কারোর সাথে দেখা সাক্ষাৎ করতো না। আচ্ছা মাসুদ ভাই, আমরা এখন কয়জন, আমরা যে ফ্ল্যাট বাড়িগুলোতে থাকি, আমরা কয়জন প্রতিবেশীকে চিনি? আমরা কি ওই ফ্ল্যাট বাড়িতে কে থাকে, কে বসবাস করে, এই আসলে কি আমরা জানি না? জানি না তো। এখন আপনি উনাকে শুধু আইডেন্টিফাই কেন করছেন জানেন? কারণ ঘটনাটার একটা সামাজিক বলয় তৈরি হয়েছে। আর ওই যে আপনি বনাম বানাতে পারছেন, আপনার জন্য খুব সুবিধা হয়ে গেছে। হ্যাঁ, বনাম বানালে আমাদের খুব সুবিধা, এক পক্ষ হচ্ছে দৈত্যের পক্ষে পক্ষে কেউ মানে যাবেন না। একটা মানে একটা ভিলেন পাওয়া গেছে এখানে। হ্যাঁ, ভিলেন, আপনি একটু ভিলেন পাইছেন। এখন যেহেতু ভিলেন পাইছেন, এবং এই ভিলেন পাওয়ার সাথে সাথে আপনি দেখবেন তিন চারটা বিষয় সামনে চলে আসলো, যে অ্যাজ ইফ উনার সন্তানরা শিক্ষিত দেখে যেন অপরাধ হয়ে গেছে, অ্যাজ ইফ উনার সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে গেছে দেখে কিন্তু মনে হয় অপরাধ হয়ে গেছে। মানে ব্যাপারটা কি এরকম হতো, উনার সন্তানরা বলেন কেউ শিক্ষিত না, ধরেন আমি ভাবলাম যে উনার সন্তানরা প্রতিষ্ঠিত না, তাহলেও যদি ঘটনাটা ঘটতো, তাহলে কি অপরাধটা অপরাধ হতো না? মানে তখন কি ব্যাপারটা আমার আপনাকে ওইভাবে নাড়া দিত না? এই চিন্তার সংকটটা আমি দেখাচ্ছি। মানে এখন আমাদের কথাগুলো এরকম তো হয়েছে, এমন বুয়েটের টিচারের মা হয়ে কি হবে, এমন হয়ে কি হবে। সংকট তো ওখানেই। মাসুদ ভাই, আপনি আমি কিন্তু, যেহেতু পপুলার ডিসকোর্সে যাব না, আমি নিজেও তো একজন মা। হ্যাঁ, বাস্তবতাটা হচ্ছে এখানে যে আমাদের প্যারেন্টিংটাও, আপনি তো এটাই শিখিয়েছেন আপনার সন্তানদেরকেও, তো আপনি এটাই শেখান না যে অমুকের ছেলে এটা করেছে, তোমাকে এটা হতে হবে। আপনি তো প্যারেন্টিং এর মধ্যে মমতা, স্নেহ, ভালোবাসা, এই সকলের যে হোমোজেনাস যায়, এটা আপনাকে কে বললো? সবার পরিবার যে একই রকম ভালোবাসায় বড় হয়, এটা তো ইউটোপিয়া, আসলে তো গল্পগুলো এরকম না। আপনি এমন দেখেছেন কিনা, আমার মনে পড়ে গত বছর একটা মেয়ে তার বাবা মার এগেনস্টে মামলা করেছে। ঠিক আছে, যখন মেয়ে বাবা মার এগেনস্টে মামলা করলো, সাথে সাথে তখন আপনার একটা আক্রমণ চলে আসলো যে বাবা মার এগেনস্টে মামলা করছে। এখন এই যে আমরা একটা স্টেরিওটাইপ আইডিয়া নিয়ে বসে আছি যে বাবা মা হলেই সব, কেন আপনি এমন বাবা মা পান না যেখানে মা সন্তানকে বিক্রি করে দেয়? এরকম নিউজ কি আপনি চোখে দেখেন নাই? আমি তো গত বছরই দেখছি যে মা তার 3 মাসের বাচ্চাকে বিক্রি করে দিয়ে আইফোন কিনছে। তো আমাদের পুলিশ ওই বাচ্চাকে উদ্ধার করে আবার ওই মার কাছে দিয়ে আসছে। এখন প্রশ্ন হলো, যেই মা তার 3 মাসের সন্তানের বাচ্চাকে বিক্রি করে দিয়ে আইফোন কেনেন, সেই মার কাছে আসলে বাচ্চাটাকে ফেরত দেওয়াটা কি বাচ্চার জন্য নিরাপদ হয়েছে? আপনি কি কখনো এভাবে ভাবছেন? তাহলে কি আইফোনের মডেল চেঞ্জ হলে বাচ্চাকে আবার বিক্রি করবে? আমি তো বলতে পারবো না। মানে আমার আমার বক্তব্যটা হচ্ছে কি, এই যে ভাবনাগুলো আমাদের মাথার মধ্যে যে ছকটা আছে, বক্স, যে মা হচ্ছে বাবা মা হচ্ছে তাই বোধহয়। প্রশ্ন হচ্ছে ওই মা এরকম হলো কেন? এখন আমি যদি আপনাকে খুবই একটু একাডেমিক হিসেবে বলি, একটা হচ্ছে আপনার আমাদের পলিটিক্যাল ইকোনমি, তাই না? আপনার যে অর্থ, অনেকে বলবে যে অর্থ থাকলেই কি মানুষই হয় না। অর্থ, নূরজাহান বেগমের তো নিজস্ব কোনো আইডেন্টিটি নাই। আপনি চিন্তা করে দেখেন, এই যে আপনি যতই করছেন মা ছাড়া, আর এই যে আলাপের মধ্যে তার কি কোনো আইডেন্টিটি নিয়ে আপনি কিছু পেয়েছেন? আপনি কিন্তু পান নাই। না। আমি কিন্তু অনেক খুঁজেও কিছু পাচ্ছি না। তার মানে তার কোনো আইডেন্টিটি নাই। তার মেয়ের হাজবেন্ড কবে মারা গেছে এই ইনফরমেশন আমরা পাইছি, কিন্তু নূরজাহান বেগমের হাজবেন্ড কবে মারা গেছে এই ইনফরমেশন নাই আমাদের কাছে। আচ্ছা, নূরজাহান বেগমের ভাই বোন, তার আত্মীয় স্বজন নাই, তাদের কোনো খোঁজখবর নেওয়া হয়েছে? নাই। গেল। তার মানে আপনি এখানে সলো পারপাসফুলি ওই যে ভিলেন পাইছেন, যেহেতু ভিলেনের ইনভেস্টিগেশন আপনি মত্ত, রাইট? প্রশ্ন হচ্ছে যে এই যে আসলো এখন, যে প্রথম আলো থেকে বললো যে উনি পছন্দ করতেন না, হুম, উনি যেই সন্তানরা যেটা বলছেন, উনি পছন্দ করতেন না, বলছেন যে উনি কোনো কাজের লোক রাখতেও পছন্দ করতেন না। আমি জানি যে অনেকেই বলবে যেটা সন্তানরা বাঁচার জন্য, কারণ বুয়েটে যে শিক্ষক সে বলেছে যে 2 দিন আগেও নাকি কোরবানির ঈদে খাবার খেয়ে আসছে, তখন মানসুর আপা নাকি প্রশ্ন করেছে যে এরকম অপরিষ্কার পরিবেশে আপনি খাবারটা কিভাবে খেলেন? তো তখন ওই সন্তান বলছে যে উনি পছন্দ করতেন না। এই যে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে সন্তান হয়তো বা তার পক্ষে ডিফেন্স দিচ্ছে, কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি ডিফেন্স আনডিফেন্স সব এক সাইডে রাখেন,
বক্তব্যটা হচ্ছে যে আমি যেটা আবারও বলছি যে এই ঘরের যে পরিবেশটা আমরা দেখেছি, এবং আরো একটা ইন্টারেস্টিং, ওই ভদ্রমহিলাকে কিন্তু পাড়া প্রতিবেশী এসে পাননি, এগুলো কিন্তু অনলাইনে মিস ইনফরমেশন স্প্রেড করা হচ্ছে। তাকে একজন নার্স ওনার জন্য কিন্তু নিয়োজিত ছিল, তিনি যখন যান তিনি ইনফর্ম করেছেন, এটা কিন্তু পুলিশের তথ্য মতে বলে। তার মানে নার্স তো এমনি এমনি ওখানে আসেনি, তাই না মাসুদ ভাই? নিশ্চয়ই কেউ না কেউ তাকে নার্সকে তো ওখানে আহ, নিয়োগ দেওয়া হয়েছে, নার্স তো আর এমনি এমনি আসবে না। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ওই ভদ্রমহিলা যদি এরকম পছন্দ না করেন, এখন আমি যদি আপনার পুরো ডিসকোর্সটাকে উল্টে দিই, মায়ের কথার উপরে, হুকুমের উপরে, মায়ের বক্তব্যের উপরে কোনো ধরনের জোরারোপ করা যাবে না। এজন্য মা চান নাই যে আমার বাসায় কেউ আসুক, মা চান নাই যে আমি হাসপাতালে যাই, আপনি মেনে নিয়েছেন, আপনি আদর্শ সন্তান, তখন কি বলবেন? না, আপনি তো মা যদি অসুস্থ হন তখন মা হয়তো অনেক কিছু চাইবেন না, কিন্তু সেটাও তো বোঝার দায়িত্বটা সন্তানের মধ্যেই কিন্তু বর্তায়, তাই না? মা চাইতেন না তো পাইছো না, এখানে অনেক সময় মা এমনও আছে যে বিষয় মা আছে। চাইতেন না যে ছেলে মেয়েদের কষ্ট হবে এই ভেবে উনি হয়তো চান না, এরকম হুম, ঘটনাও তো আমরা দেখেছি। জি, হতে পারে, অবশ্যই হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 75 বছর বয়সী একজন নারী তিনি যদি বা ইসেতে থাকেন, উনি চান নাই উনাকে, আপনি তো এই সেন্টিমেন্টটাও দিয়েছেন। আমার আমার সোসাইটির কালচারে অনেক সেন্টিমেন্ট আছে, মানুষ বলে না যে আমি এখন এই বাসাতেই মরতে চাই, এইখানে আমার স্বামী মরছে, এইখানে আমি আমার জীবন যাব, আমি তো কিছুতে যাব না, এইটাও তো একটা সেন্টিমেন্ট। এখন হুম। আপনি কোন সেন্টিমেন্টে ইন্টারভেন করবেন আর কোনটাতে করবেন না, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন, তাই না? আচ্ছা, তারপর আপনি দেখেন যে বোন যিনি, তার হাজবেন্ড নেই। হুম। উনি, উনাকে দেখে আমি উনার একটা ভিডিও দেখেছি, যেহেতু ভিডিও দেখেছি আশা করি এটা এআই না, আমার মনে হয় না এআই। বিশ্বাস করেন আমার ভদ্র মহিলার কন্যাকে দেখে মনে হয়েছে তিনি অসুস্থ, মানে দেখে মনে হয়েছে। এবং উনি যখন এক্সপ্লেইন করছে, এবং আমি মোটেও বিচলিত না, আপনার সাথে যখন আমি কথা বলছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা কিন্তু বাংলাদেশে বিশেষ করে মেয়েদের ক্যাটাগরিতে আপনি দেখবেন যে দুই বোন তারা বাসা থেকে বের হতো না, এটা কিন্তু একটা মনে আছে। ওই যে, হ্যাঁ আপনার মনে আছে না, দুই বোনকে পরে উদ্ধার করা হ্যাঁ, হয়েছিল হ্যাঁ, হ্যাঁ, একদম খুবই রাইট, ইসেতে। রাইট। তো এই যে এইরকম কেস, তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি তো সোসাইটিতে মেয়েদেরকে এভাবেই তৈরি করছেন না, ঘরের ভিতরে আমি সিকিউর, আমি তো ঘরের বাইরে সিকিউর না। আপনি তো বারংবার এগুলো বলেন, কখনো কখনো কিন্তু আপনি তাকে কেয়ার করা দেখেও কিন্তু বলেন যে আপনি অনেক কেয়ারফুল তার প্রতি, তাই না? আপনি সেটাও বলেন। এবং সিজোফ্রেনিয়া যে রোগটি আছে সেই রোগটি কিন্তু খুবই সন্দেহ তৈরি করে মানুষের মধ্যে। এবং সিজোফ্রেনিক এটা হচ্ছে সে আপনার সারাক্ষণ অ্যাংজাইটিতে থাকে, মানে তার মধ্যে কিন্তু ভীতিটা অনেক বেশি তৈরি হতে থাকে, সে যে আচরণটা করে সেটা কিন্তু ওই জন্যই করে। তাহলে এখন এই যে দুজন নারী, এবং দুজনেরই দেখেন স্বামী নেই, দুজনের একাকিত্ব, এবং দুজন কিন্তু দুজনের মধ্যেও ভাগাভাগি করতে পেরেছে বলে আমার মনে হয় না। কারণ আমি যখন ওনার মেয়ের বক্তব্য শুনছি, ওনার চোখে মুখের মধ্যে বিন্দু মাত্র মা হারানোর যে শোক, হ্যাঁ, সেটা নাই, সেটা অ্যাবসলিউটলি গায়েব। এখন এই মা হারানোর শোককে আপনি আবার ওই দানব চরিত্র দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভদ্রমহিলার শুধু মা হারানোর শোক না, তাকে সাংবাদিকরা যে প্রশ্ন করছে তার পুরা যে বিহেভিয়ারাল স্টাডিজ সেই জায়গা থেকে মনে হচ্ছে যে উনি এই এই স্বাভাবিক অনুভূতি আদান প্রদানের মতো স্টেটে নেই নেই ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে আপনি ভিলেন বানিয়েছেন, কিন্তু সুস্থ ধারার কোনো একটি আপনার, গত সপ্তাহে আমি বলেছিলাম আমাদের যদি একটা ওই ত্রাণ বিতরণকারী সমাজ কল্যাণ মন্ত্রণালয় না থেকে যদি একটা এফেক্টিভ মন্ত্রণালয় থাকতো, তাদের দায়িত্ব ছিল ইমিডিয়েটলি ওই ওই মহিলাটাকে অন্তত পক্ষে একটা মেন্টাল কাউন্সেলিং করা, বাট তারা তাকে জানবে দেখ। কি করে? আপনি আপনি যে বললেন ঠিক আছে, আমি ভাবলাম যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারা খুবই আধুনিক হলো, তারা খুবই মানবিক হলো, আমি মানলাম, কিন্তু তাদেরকে জানাবেটা কি? আচ্ছা, এখন আমি প্রথম, যদি বুঝি যে ভদ্রমহিলা সিজোফ্রেনিক, তো তাকে তো সেখান থেকে নিয়ে সে তো নিজে নিজে যাবে না, তাকে তো না, কেউ না কেউ নিয়ে যাবে, সেখানে চিকিৎসা তো করাতে হবে। তো চিকিৎসা করানোর দায়িত্বটা কার? আরেকজন সিজোফ্রেনিক মহিলা নাকি তার সুস্থ সন্তানদের? এটাও তো আচ্ছা, একটা পয়েন্ট বটে।
হ্যাঁ, কি অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু এই সোসাইটিতে তার থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কাজ করে। আপনার মা পাগল, আপনি পাগল। আপনার মাকে যদি আপনি সিজোফ্রেনিক হিসেবে প্রতিষ্ঠা করেন, আপনার বোনকে যদি সিজোফ্রেনিক হিসেবে প্রতিষ্ঠা করেন, কালকে আপনার ফ্যামিলিতে, আপনার বন্ধু সার্কেলে, আপনার কর্মক্ষেত্রে আপনি কোনো কারণে টেম্পার লুজ করলেন, আপনি টক শোতে যান না, কালকে আপনি টেম্পার লুজ করবেন, আপনাকে বলবে আরে ওর বাচ্চা তো পাগল। আর জানো না, ওর মা তো পাগল ছিল। না না, Right. সোসাইটি সোসাইটি কি করে জানেন, মানসিক স্বাস্থ্যের যে কোনো কিছুকে সোসাইটি কশিয়াসলি, এমনকি ব্যক্তি নিজে, সেটাকে সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তার পরিবারের মানুষরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কারণ কি, মেন্টাল হেলথের ব্যাপারটা আমরা আমাদের ফিজিক্যাল হেলথের মতো করে দেখি না। আমি আমি আমার আমার আসলে ওই যে বহু কাল আগের একটা গবেষণা ছিল, সেটা হচ্ছে এরকম যে আহ, মেয়ের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না বিকজ মেয়ের দাদিকে পাগলাগারদে রাখা হয়েছিল। হ্যাঁ, দাদিকে, এরকম হয়। দাদিকে, ঠিক আছে। রাইট। ছেলের বিয়ে হচ্ছে না, তার কারণ তিনি, মানে একদম মানে ক্লোজ ইন্টারভিউ আমার, তিনি দীর্ঘমেয়াদে মেন্টাল হেলথ পেশেন্টের কেয়ার নিয়েছেন, অর্থাৎ উনি সচেতনভাবে গিয়েছেন, ওষুধ খেয়েছেন। এটা জানার প্রেক্ষিতে যখনই বলা হয়, তখন ডাক্তার নিজে বলেছেন, ভদ্রমহিলা মারা গেছে, রেজওয়ানা কাদরি খুব ফেমাস সাইকিয়াট্রিস্ট ছিলেন, হ্যাঁ। তো উনার উনার ইন্টারভিউটা আমি নিয়েছিলাম, যে কারণে আমি নামটা মেনশনই করলাম এখন। তো উনি বলছেন যে উনার পেশেন্টের ম্যাক্সিমাম কিছু উনি বাধ্য হন, উনার হয়েছিলেন যে এরকম পরিস্থিতিতে যেন না বলা হয় যে তিনি মেন্টাল হেলথের পেশেন্ট, ডাক্তার। তো এই সোশ্যাল রিয়েলিটিকে আপনি অস্বীকার করতে পারেন? কাজে আপনি যে ভাবছেন যে এটা কি তার দায়িত্ব, তার দায়িত্ব, আমার দূর থেকে দেখা অবজারভেশনের মোতাবেক এবং আমার অভিজ্ঞতা বলে তার সন্তানরা অবশ্যই ওয়াকিবহাল ছিলেন এ বিষয় নিয়ে। এবং এরকম একটা, যখন ফ্যামিলি, আমাদের ফ্যামিলি বন্ডেজ গুলো কিরকম, আপনি যখন আপনার মার সাথে থাকেন তখন একরকম থাকেন, আমরা তো কেউ যৌথ পরিবারে এখন থাকি না, ঠিক আছে। এখন আপনি যদি আপনার মা যেখানে আছেন, বা আপনার ধরেন বোন দ্বারা আপনি যত যাই বলছেন আপনার কথা শুনছে না, ইনসাল্টেড হচ্ছেন, আপনি একবার দুইবার চেষ্টা করবেন, তৃতীয়বার আপনি যাবেনই না, তৃতীয়বার কিন্তু আপনি যাবেনই না। মানে কাজ করছে কিভাবে, মানে সোসাইটি ওয়ার্ক করে কিভাবে, আপনি একবার দুইবার তিনবার চেষ্টা করবেন, তো থার্ড ফোর্থ টাইম আপনি যাবেন? যাবেন না কিন্তু। এখন আপনি মনে করতেছেন যে আপনি যাবেন, আপনি গিয়েছেন, কিন্তু আপনার কথা যদি না শোনা হয়, আপনি কি একটা বয়স্ক মানুষকে এভাবে জোর জবরদস্তি করতে পারেন যদি আপনার সাথে তার সম্পর্ক ওরকম না থাকে? আমাদের বাবা মার, আমাদের সন্তানদের সাথে আমাদের আপনার সন্তানদের সাথে আপনার যেরকম সম্পর্ক, আপনার বাবা মার সাথে কি আপনার সেরকম সম্পর্ক? এরকম তো না। আমি না, আপনাকে এগুলো এগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এবং হচ্ছে, হচ্ছে, সেগুলো আমরা নিজেরা আমাদের হ্যাঁ, জীবন দিয়ে দেখছি, সেগুলো একটা বিষয় আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার, যে তাহলে কি দেখেন এই যে দৃশ্যটা হয়েছে, আপনি যতই আমরা যতই ভিলেনকে বাঁচানোর চেষ্টা করি অথবা ভিলেনের প্রতি না, আমি ভিলেনকে সহানুভূতি, বাঁচাচ্ছি না, আমি না, বলছি যে ধরে নিচ্ছি, আপনি কথার বলেন কথা না। আমি বলছি, আমরা ধরে নিচ্ছি যে ওনাদের প্রতি একজন সহানুভূতি আমরা হয়তো প্রকাশও করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সবকিছুর পরেও, সব জানার পরেও এই ঘটনাটা তো আমাকে স্বস্তি দিচ্ছে না। আমি যখন হ্যাঁ, রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছি, আমার চোখেও কিন্তু এই দৃশ্যটা বারবার ভেসে আসছে, জি, যে এই ভদ্রমহিলা পাশের ঘরে তো মেয়ে থাকতো, তাহলে ওনারা কি খেতেন কিভাবে, ওনারা খাওয়াটা কিভাবে আসতো, রান্নাটা কোথায় হতো? ভাই, আমরা তো নিজেরাও একটা পরিবারের মধ্যে থাকি, তাই না? আমরা তো জানি এখানে একটা রান্নাঘর থাকে, এখানে কেউ না কেউ রান্না করে। কে রান্না করতো, মা না মেয়ে? মা রান্না করলে, মেয়ে রান্না করলে, সে রান্নাটাকে একসঙ্গে তারা খেত? কোনো ডাইনিং রুম ছিল কি সেখানে, ডাইনিং টেবিল কি ছিল সেখানে, কি দেখা হতো না? মেয়েটা বলছে দুদিন ধরে তার কোনো সারা শব্দ পাচ্ছিল না। দুদিন তাদের সঙ্গে দেখা হয়নি, জিজ্ঞাসা করে নাই যে মা কেন আসছে না, মা কি হচ্ছে? তো এই যে বিষয়গুলো, এগুলো আমি না ঠিক, মানে আপনার এগুলো লিঙ্ক গুলো মিলাতে পারছিলাম না, কি এখনো পাচ্ছি না। কিন্তু এই ধরনের ঘটনাকে আমাদের পরবর্তীতে আবার দেখার জন্য একটা প্রস্তুতি নিতে হবে, ওয়েট করতে হবে। না, ঘটনা হচ্ছে যে আপনি আপনার জগতে, এই যে আপনি যে ভাবছেন মা মেয়ে একই ঘরে আছে, কেউ দেখছে না, এখন আমার কাছে যেটা মনে হয় যে এখানে আপনি যেটা বলছেন, আমরা একাডেমিক্যালি বলি কি, আপনাকে একটা সামাজিক ভীতি, অনিশ্চয়তা, আপনি কিন্তু নিজেকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন।
মানে ব্যাপারটা এরকম না যে ওনার শোকে আপনি শোকাহত, ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ভবিষ্যৎ, আপনার সাবকনশিয়াস পার্ট অফ মাইন্ড, আপনিও তো এইরকম একটা বয়সে যাবেন। মানে এই যে আমরা আর ওই বয়সটাতে যাব এবং আমাদের সাথে কি কি হতে পারে, এই ভীতি থেকে আপনি রিয়েক্ট করছেন, কিন্তু এই যে কনসার্নটা, এই কনসার্নটা এতটাই হচ্ছে আপনার নিজেকে আপনি দেখতে পাচ্ছেন। আপনি যে বললেন আপনি চিন্তা করছেন না, যে আমরা যে যে রিয়েকশনটা, এই রিয়েকশনটা আসছে কিন্তু ওই দেখেন মাসুদ ভাই, আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে এরকম 100 না, 100 না, আমি আপনাকে 500 কেস দেখাতে পারবো যে জীবিত সন্তানরা সম্পত্তির জন্য তার বাবা মাকে মারধর পর্যন্ত করে। হুম, আপনাকে আমি কেস দেখাই যে বাবার লাশ পড়ে আছে, সম্পত্তি ভাগাভাগি হয় নাই, কবর হবে না, এটা কেস আছে, এটাও কেস আছে কয়েকদিন আগে। 500 কেস দেখা যাবে কই, ওগুলো তো সময় তো আপনি কিছু বলেন না মাসুদ ভাই। এত তো তখন দানব বানান নেই, আজকে এত দানব বানাচ্ছেন কেন? ঘটনাটা কি ঘটছে? কারণ আপনি আপনার মধ্যবিত্ত আইডেন্টিটিকে ওইখানে ফিক্সন করতে পারতেছেন। আপনি আপনার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত করে ফেলছেন, সেখানে আপনি দেখতেছেন আচ্ছা তারা তো এরকম, তাহলে আমি এখন কি করব, কালকে আমার সাথে যদি এরকম হয়। ডটটা হচ্ছে এই জায়গায়, আপনি যদি বলেন যে উনারা কেন এটা করলো না, কারণ আপনি তো একটা নাগরিকতা, আপনার এখানে কি হয়েছে, আপনি যে আমাকে বললেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিভাবে জানবে, আমি আপনাকে বলি, এই দেশে কোনো কমিউনিটি হেলথ কেয়ার সিস্টেম নাই, ঠিক আছে, ওল্ড এজ পিপুলদের জন্য। এই দেশে 60 ঊর্ধ্ব মানুষদের জন্য আপনাকে যে আমি কিছু এক্সট্রা বেনিফিটস দিব, সেটা নাই। আপনার কোনো ছোট ছোট গ্রুপিং সার্কেল নাই। আপনি এখানে রিটায়ার করার পরে যারা সরকারি কর্মকর্তা থাকেন, আপনি দেখবেন, আপনাকে একটা ডাটা বলি, সরকারি কর্মকর্তারা যখন যারা রিটায়ার করেন, যারা খুব ডিসিপ্লিন লাইফ লিড করেন, ম্যাক্সিমাম পুরুষ লোক উইদিন 5 ইয়ার্স এর মধ্যে সামহাউ দে ডোন্ট, মানে তারা বেঁচে থাকতে পারেন না, তারা মারা যান। তার কারণ কি, তারা একটা একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে যান, হঠাৎ করে নিজেকে খুঁজে পান না। আপনি আপনাকে খুঁজেই পেতে পারছেন না। এখন আপনি যদি এদেরকে বলেন যে এই সন্তানটা খুবই দানবীয় সন্তান, আমিও আপনার সাথে একমত যে সন্তান তার দায়িত্ব পালন করে নাই, কিন্তু আমি এর সাথে ওটা বিষয়েও খুব সচেতন যে সন্তান দায়িত্ব পালন করবে, এই ব্যাপারটা শুধু সন্তানেরই দায়িত্ব এরকম তো না। আপনি যে একটা ডিসকোর্সে ঢুকেছেন যে আপনি আচ্ছা, আপনার নিশ্চয়ই মনে আছে পেনশনের সকল টাকা আপনি উঠাতে পারেন না কেন এখন মাসুদ ভাই? এখন পেনশনের টাকা গভর্নমেন্ট আপনার এই সিস্টেমটা করলো কেন, আপনি কি এটা এটা যদি একটু ভেতরে যান, এই সিস্টেমটাও এই কারণে করেছে, দেখা গেছে বহু মানুষের পেনশনের টাকা পুরা তোলার পরে সন্তানরা সেই টাকা নিয়ে চলে যায়। হুম। ঠিক আছে, এটা আপনারই রাষ্ট্র, আপনাকে তো ধারাবাহিকভাবে দেখতে হবে। আপনি পেনশনের ওই সিস্টেমটা করেছেন যাতে করে এমন না হতে পারে যে বৃদ্ধ বাবা মা তার নিজের কোনো নাই, দেখার কোনো, তাদের কথা কোনো পয়সা নাই, কিছু নাই, পয়সাগুলো সারা জীবনের সঞ্চয় সন্তানের পিছনে ব্যয় করে দিয়েছে। আমার কাছে এই যে চিন্তাটা, এই চিন্তাটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যাজনক। আপনি নিজের সিকিউরিটি, হ্যাঁ মানে আপনার তো একটা জীবন আছে, আপনার একটা সঞ্চয় আছে, আপনাকে সর্বস্ব দিয়ে দিতে হবে। আমি মা হয়েছে দেখে আমাকে সব বিলাই দিতে হবে, এবং আপনি কি করে নিশ্চিত হইলেন যে আপনার সন্তানরা, মা হন বাবা হন, আপনার সন্তানরা আপনাকে দেখবে? আপনার কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না যে আপনার যে মেডিকেল হেলথ, আপনার যে মানে আপনার বয়স্ককালে আপনার নিজের জন্য ন্যূনতম সঞ্চয় এবং ফিক্সড নিরাপত্তার ইনকাম এবং সেটাকে সার্কুলেট করা, এইটুকু কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? আপনি যদি ওই দায়িত্ব না নেন, তাহলে যদি প্রত্যাশা করেন আপনার সন্তানরা এরকম দেখবে, আমি আপনাকে একজন নিবিজ্ঞান হিসেবে বলি, এটা আপনার মানে খুবই ভুল প্রত্যাশা। এটা আপনার সামাজিক একটা, ওই যে আপনি একটা একটা মিথ, হ্যাঁ সামাজিক মিথ, যে আমার সন্তানরা আপনাকে দেখবে না। ভাই, বাস্তবতা এরকম না। আপনি এখনকার বাস্তবতাতে মানুষের ওয়ার্কিং স্টেশন এক জায়গা থেকে আরেক জায়গায় ডিফারেন্ট। অনেক মানুষের বাচ্চা কাচ্চা বিদেশে থাকে, বাচ্চা কাচ্চা বিদেশে থাকে, আপনার জন্য সেই বাচ্চা কাচ্চা চলে আসতে পারে না, পসিবল না। এটা নিয়ে আপনার ভালো লাগতে পারে, আপনি অসুস্থ, কিন্তু বাস্তবতা এরকম না। আমি জানি, আমি এই কথাগুলো যখন বলছি শুনতে খুবই খারাপ লাগে, কিন্তু বাস্তবতা দেখেন, আমি নিজে কেন বলছি, আমার নিজের জীবনে, আমার আমার নিজের কথা বলি। আমার নিজের ছোট ভাইটি মারা যায় 2007 সালে, এটা 2026, 19 বছর আগে। আমার বাবা একজন হার্টের পেশেন্ট, এবং আমার বাবার হার্টে একটা স্ট্যান্ড পড়ানো, কেমন, তখন একটা স্ট্যান্ড পড়ানো ছিল। আমার বাবা আমার ভাইটাকে কবর দেন, এবং একেবারে সুস্থ সবল ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে সাঁতারও জানতো, সাঁতার কাটতে যেয়ে সে ইজ নো মোর। ঠিক আছে, ওই বাবা
হার্টে এখন 5টা স্ট্যান্ড পড়ানো। আমার মা 11বার তার গলায় পেপিলোমা অপারেশন হয়েছে, আমি করিয়েছি। আমি যখন বিদেশ ছিলাম, আমি বিদেশে বসে আমার মার আইসিইউ ম্যানেজ করেছি কোভিড এর সময়। আমি আমার বাবা মার জন্য দেশেও ফিরে এসেছি। আমি এখন পর্যন্ত আমার বাবা মার জন্য এখানে আছি। এই বাসাটা আমার না, আমার বাবা মার বাসা। সো এই কথাগুলো এই জন্য বললাম, আমি এই কাজটা করে অনেক মহৎ হতে চাই নাই। বাস্তবতা হচ্ছে আপনার সামাজিক চাপ এবং আমার আবেগ এটা করেছে আমি হ্যাপি, তাই বলে সকলের বাস্তবতা এক না। আমি চিন্তা করেছি ওখানে যদি আমি আজকে পড়তে না যেয়ে যদি ওটাই যদি আমার জীবনের একমাত্র পুঁজি হতো যে আমাকে বিদেশেই সেটেল করবে, আমি কি তখন আসতে পারতাম? আপনি নিজে যদি ভালো না থাকেন, আপনি আপনার বাবা মাকে কিভাবে ভালো রাখবেন? আপনি নিজে যদি ভালো না থাকেন, আপনি আপনার সন্তানকে কিভাবে ভালো রাখবেন? এই প্রশ্নের উত্তরটা দেন আমাকে। একটা মানুষকে ভালো রাখার জন্য কিন্তু ওই মানুষটাকে ভালো থাকতে হয়। আপনার নিজেই মনে করেন, আচ্ছা ধরেন আপনি অসুস্থ, আপনি আরেকজনকে টেক কেয়ার করবেন কি করে? এই যে আমাদের মানে আমরা কি করছি, এই ডট গুলাকে কেউ দেখতে চাচ্ছি না। আপনি সোশ্যাল সিকিউরিটি, যেটা আমি বারবার বলছি যে সোশ্যাল সিকিউরিটি, আপনার একটা তালিকা থাকা উচিত। রাষ্ট্রের 60 ঊর্ধ্ব মানুষ কতজন, এই তালিকাটা থাকা উচিত। আমরা তাহলে একটু একটা একটা ইয়ে আসি, একটা শেষ দিকে, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তাহলে আমি একটা জিনিস আপনাকে বুঝতে চাই, যে সংক্ষেপে আপনি আমাকে বলেন, এই যে নূরজাহান বেগম মারা গেলেন, তো আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা আমরা আছি, যারা আমরা সেন্সেশনকে এনজয় করতে চাই, আমরা হয়তো তাৎক্ষণিকভাবে দুজন ভিলেন দেখলাম। আপনি কি এখানে তৃতীয় একটা ভিলেন আনতে যাচ্ছেন রাষ্ট্রকে, যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করেনি? আমি এখানে আমিও 2টা ভিলেন নিয়ে আসি। হ্যাঁ, আমার প্রথম ভিলেন হচ্ছে আপনার নর্মেটিভ সামাজিক মিথ। আপনি একটা খুবই মিথের মধ্যে আছেন, যেটা ইউটোপিয়ান, যেটা বাস্তব না। হুম, কারণ এই মুহূর্তে আপনি আমার সাথে জুমে, আমি আপনার সাথে মিটিং করছি, এটা এই মুহূর্তের কন্ডিশন। কিন্তু এখন আপনি যদি আমাকে বলেন আপনি তো আলাপটা টেলিফোনেও দিতে পারতেন, হ্যাঁ আগে তো চিঠি লিখতেন, কি সুন্দর, সে চিঠিটা তো অনেক রোমান্টিক ছিল, চিঠি হাতে লেখা চিঠির আবেদন তো অনেক ভিন্ন ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে ঠিক এই মুহূর্তে আপনার সাথে আমার জুমেতেই কথা বলার কথা, কনভারসেশন গুলো হওয়ার কথা। তো প্রথম কথা হচ্ছে আপনি একটা সামাজিক মিতে আছেন, যেখানে এই বাস্তবতাগুলোকে আপনি একনলেজ না করলে এই সমস্যার সমাধান হবে না। 1 2, রাষ্ট্র ভীষণ ভাবে ব্যর্থ। আমি কিন্তু একবারের জন্য ওল্ড এজ হোমের কথা বলিনি। আমি বলছি রাষ্ট্র একটা 2013 ওই যে ইন্ডিয়াতে এরকম সিমিলার একটা আইন করেছে মাসুদ ভাই, কেমন যে আপনার, এবং এটা নিয়ে মহা বিতর্ক হয়েছে যে ইন্ডিয়াতে বাবা মাকে না দেখলে পরে শাস্তি হবে, এবং পুত্রবধূ শাস্তি বেশি হবে। এটা কিন্তু খুব বিতর্কিত আইন। মানে ছেলের বোর শাস্তি হবে বেশি, বুঝছেন? মানে ছেলের বোর হুম, একচ্ছত্র হুম, দায়িত্ব হচ্ছে বাপ মাকে দেখা। এখন ঘটনাটা হচ্ছে কি, আপনি যে বলছেন রাষ্ট্র এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে ফেলিয়ার। কারণ আপনার রাষ্ট্রের কি কারণে একটা রাষ্ট্রের 2026 সালে তার কতজন 60 ঊর্ধ্ব নাগরিক আছে তার ডাটাটা থাকবে না? কারণ কি, আপনার 60 ঊর্ধ্ব নাগরিকের তো আপনার এক্সট্রা বেনিফিট দেওয়ার কথা। সেজন্য কিন্তু আপনার গরিব হওয়া লাগবে না, গরিব হওয়া লাগবে না। আপনি যান পৃথিবীর ভালো ভালো দেশগুলোতে যান, আপনি বয়স্ক মানুষ, আপনার বাসের সিট আলাদা। আপনি বয়স্ক মানুষ, আপনার হেয়ার সেলুনের ডিসকাউন্ট আলাদা, আপনি আলাদা করে একটা ডিসকাউন্ট পাবেন। কোনোদিন ভাবছে আমার রাষ্ট্র যে আমি আলাদা করে ডিসকাউন্ট দিই? ভাতা চায় কে কে চাবে ভাতা? আর আপনার বয়স যতই হোক, আর এখন কোন জেনারেশনে আছেন আপনি? আপনি ভুলে গেছেন মাসুদ ভাই, এখনকার জেনারেশন তো আপনাকে আপনার বয়স কে দেখে? বয়স দেখে কি আপনার সাথে এখন কথা বলে? ভদ্র, ভব্যতা, সভ্যতা, আপনি এই এই বাস্তবতাটাতে, এই রিয়েলিটিটাতে আগে ফেরত আসেন। আপনি এখন তো আরো ভয়ঙ্কর জেনারেশন দেখছেন, সে তার বাপের বয়সী, দাদার বয়সী কাউকে গালিগালাজ করে কুল কিনারা পাচ্ছে না। আপনি কি মনে করেন এই জেনারেশনটাই তো ডেভেলপ হচ্ছে? তো এই জেনারেশন তো হুম। আসমান থেকে আসে নাই, আমার আপনার ঘর থেকে আসতেছে এই জেনারেশন। তাহলে আমার আপনার ঘর থেকে আসা জেনারেশনকে আপনি যদি এখন, ওইটার আরেক সলিউশন, ওইটার জন্য আরেকটা আলাপ, কিন্তু এই ক্ষেত্রে আপনার আরেকটা কথা বলি। এই যে আমি দেখলাম যে উনার যে ছেলে সচিব, যুগ্ম সচিব, তাকে ওএসডি করা হয়েছে। সিরিয়াসলি? এত জি। পপুলিস্ট আপনার রাষ্ট্র? বাবা বাবা বাবা, চমৎকার। মানে যেখানে, ভাই এগুলো খুবই শিশু সুলভ, ঠিক আছে? আই এম ভেরি সরি। আমি দেখলাম
মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিনিধি মন্ত্রী, উনি একটা কথা বলে দিলেন, মানে আনফরচুনেট, ভেরি আনফরচুনেট, আন্ডার উইচ সার্কামস্টেন্সেস কারো ব্যক্তিগত বিষয় আপনি তাকে ওএসডি করবেন আপনার কর্মে অবহেলার জন্য। আপনি কোনোভাবে এই কারণেতে তাকে করতে পারেন আনটিল অর আনলেস যদি মামলা না দায়ের হয়। এখন আমাকে বলেন মাসুদ ভাই, মামলা কে দায়ের করবে? হুম। আপনি যে আমাকে বললেন রাষ্ট্র তো এখানে ভিলেন যদি না হয়, এই মামলাটা কিন্তু দায়ের করার কথা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির। এই মামলাটা জি কিন্তু পুলিশের দায়ের করার কথা না। জি, আমাদের শেষ করতে হবে, আমরা এখন শেষ করবো আজকে আলোচনাটা। মানে আমার মনে হচ্ছে এটা অনেক লম্বা হতে পারে, এটা আরো আলোচনা করা যেতে পারে, কিন্তু ভয়ঙ্কর গোলমাল হবে, গোলমাল না, ভয়ঙ্কর গোলমাল হবে, কারণ সবাই সবাই হচ্ছে মার পক্ষে, আমিও মা, না, এবং আমি আমরা আসলে সবারই পক্ষে, আমরা যে মা মারা গিয়েছেন তারও পক্ষে, অথবা যে পিতা মাতা মারা যাননি আমরা তারও পক্ষে। আমরা সব মিলিয়ে আসলে সমাজের মানে এই যে চেহারাটা কি হবে, রাষ্ট্র সমাজকে কিভাবে নির্মাণ করবে, রাষ্ট্র সমাজকে কিভাবে দেখতে চায়, আমরা কিভাবে দেখতে চাই সমাজের মধ্যে নিজেদেরকে, এগুলো নিয়ে আসলে আলোচনা করার দরকার আছে, এবং আলোচনাগুলো হতে থাকা উচিত। এটা থেমে যায় না, আজকে একটা আলোচনা করলাম শেষ হয়ে গেল, বিষয়টা তা না, কিন্তু এই আলোচনাগুলো চলতে থাকা উচিত এবং প্রশ্নগুলি উঠে আসা উচিত। এই যে আপনি প্রশ্ন করলেন সরকারের প্রতি, সরকার একজনকে ওএসডি করলেন, কিসের ভিত্তিতে করলেন, কেন করলেন, করে কি সমাধান পাবেন, এই ওএসডি হওয়ার মাধ্যমে কি আরেকটা ঘটনা আমাদের দেখতে হবে না? এই সবগুলি এগুলি আসলে হয় কি এক ধরনের জনপ্রিয়তার স্রোতে যেন সবাই গা ভাসায়, যেটা না করতে পারলে তো আমি আমার জনপ্রিয় অবস্থানটাকে রাখতে পারলাম না। যাই হোক, এগুলো আলোচনা চলবে। প্রিয় দর্শক, আমাদেরও সময় শেষ হয়ে গেল, আমরা আগামীতে এগুলো নিয়ে আবার বসবো। রিজনাল স্পিকটা আমি আশা করি উনি আমাদেরকে আবারও সময় দিবেন, আমরা আবার এই ধরনের কোনো একটা ইস্যু নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।